আজকে আমরা দেখাবো কিভাবে 2023 সালের 11 ফর্মে আয়কর ট্যাক্স রিটার্ন এর ফর্ম পূরণ করতে হয়। তো এই ফর্মটি একটা আধুনিক ফর্ম, আধুনিক স্টাইলে তৈরি করা হয়েছে। অটোমেটিক্যালি আপনাদের হিসাব নিকেশ করে দিবে। তো এখানে ফর্মে আপনারা জানেন কিভাবে পূরণ করতে হয়, না জানলেও সমস্যা নেই। আমাদের এখানে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। প্রথমে করদাতার নাম দেবেন, ধরেন বাবুল সাহেব। বাবুল সাহেবের আমরা ফর্ম পূরণ করব। সাপোজ এখানে আমরা বাবুল সাহেবের ফর্ম পূরণ করতেছি, এটা প্রতীকী নাম। তো ওনার জাতীয় পরিচয় নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। স্মার্ট নাম্বার হলে স্মার্ট নাম্বার, না থাকলে আগের স্মার্ট নাম্বার। আপনাদের টিন সার্টিফিকেটে নাম্বার এখানে দিয়ে দিবেন, 12 ডিজিটের নাম্বারটা। এখানে আপনাদের ফর্মটা একবারে দিতে হবে, প্রত্যেকবার আপনাদের এগুলো দিতে হবে না, এটা অটো জেনারেট করে নিয়ে নেবে। হ্যাঁ, সার্কেল নাম্বার দিয়ে দিবেন এখানে আপনাদের সার্কেল নাম্বার 1 2 3 4 যেটা হয় সেটা দিয়ে দিবেন। পর অঞ্চলে এখানে যেটা সেটা দিয়ে দিবেন, ধরেন পর অঞ্চলে না ঢাকা দিয়ে দিলাম, ঢাকা। কর বর্ষ 2022-23-24 দিবেন, 2023-24। নিবাসী অবশ্যই নিবাসী উনি, হ্যাঁ, বাংলাদেশে বসবাসকারী। এখন বিশেষ সুবিধা হলে এখানে নারী হলেন নারী দিবেন, গেজেটেড যোদ্ধা হতে হলে এখানে টিক দিবেন। তো তৃতীয় লিঙ্গের হলে, প্রতিবন্ধী হলে, যেটা আপনার নারীদের এনার বিশেষ সুবিধার জন্য এগুলো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো উনি যেহেতু পুরুষ, এখানে আর বাকি কোনো সুবিধা পান না, সে কোনো এখানে সিলেক্ট করলাম না। তো জন্ম তারিখ এখানে সাপোজ ওনার জন্ম তারিখ, এটা আসলে জন্ম তারিখ আসলে ওনার জন্ম তারিখ কথা আমি নিজেও জানি না, জাস্ট একটা পূরণ করে দিতে হবে, তাই আমরা দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। ধরুন 1990। ওনার স্ত্রী করদাতা হলে স্ত্রীর নাম এখানে দিতে হবে, আর ওনার টিন সার্টিফিকেটের যে টিন নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। যোগাযোগের ঠিকানা, উনি এক্সাক্ট ওনার যোগাযোগের ঠিকানা বলতে বোঝাইছে যে ওনাকে সেখানে পাওয়া যাবে। যোগাযোগ করলে অবশ্যই কোনো প্রয়োজনে যদি আয়কর অফিস থেকে যদি কোনো নোটিশ দেওয়া হয়, উনি পাবে, ওনাকে খুঁজে পাওয়া যাবে, সেই ঠিকানা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার এগুলো দিয়ে দেবেন জাস্ট প্রতীকী। 11 নাম্বারটা দিয়ে দেবেন। ইমেল নাম্বার যদি থাকে ইমেল নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। চাকরিজীবী করদাতার ক্ষেত্রে ওনার নিয়োগকারী প্রতিষ্ঠান, ধরেন বিপিএসসি। নিয়োগকারী প্রতিষ্ঠান দিয়ে দিলাম। আর এগুলো ব্যবসা যদি থাকে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেবেন। ফার্মের যদি হয় তাহলে ফার্মের এখানে ঠিকানা, এগুলো যেগুলো চেয়েছেন টিন সার্টিফিকেট এগুলো দিয়ে দেবেন। এখানে আমরা দেখবো যে 30শে জুন 6-2024 পর্যন্ত আমরা ওনার বের করবো। এখানে আমাদের পূরণ করার দরকার নাই। আয় হতে আয়, ভাড়া হতে আয়, কিসে হইতে আয়, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, আমরা 2য় নাম্বার পেজ পূরণ করলাম না, 3য় নাম্বার পেজ আমরা পূরণ করব না, একবারে আমরা যাব। দেখেন এখানে নাম আর টিন নাম্বার কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে, বারবার দিতে হবে না। তো ওনার ধরেন মূল বেতন ধরেন 17,800 টাকা, এই ধরে ওনার ধরেন 2,45,000-48,000 সাপোজ ওনার মূল বেতন 1 বছরে। তো ওটা এই যে অটোমেটিক্যালি দেখেন নিট কর যে অ্যাড করে চলে যাবে। বিশেষ বেতন, তারপরে বাকিয়া বেতন, বাড়ি ভাড়া উনি পান, বাড়ি ভাড়া 1,15,000 ধরেন এটা পায়, এটা চলে আসছে। চিকিৎসা ভাতা ধরেন যে 36,000 পান, 36,000 এটা করমুক্ত। উৎসব ধরেন যে উনি
32,000, সেটা দিয়ে দেন, চলে আসছে দেখেন এবার। বৈশাখী ভাতা, যেহেতু সরকারি কর্মচারী অবশ্যই উনি বৈশাখী ভাতা পান, তো উনি পেয়ে গেছে। তো এরকম করে যেগুলো পায় দেখেন, ওনার হচ্ছে অটোমেটিক্যালি হিসাবে এই দিক দিয়ে যোগ হয়েছে করমুক্ত, করযুক্ত এবং টোটালটা এখানে চলে আসছে। তো এই করযুক্ত ওনার আয় হচ্ছে 2,80,000, এইটা অটোমেটিক্যালি দেখেন 2 নম্বর পেজে চলে আসছে। ওনার করযুক্ত আয় হচ্ছে 2,80,000, 80,000 দেখেন এখানে 80,000 চলে আসছে। তো 2,80,000 ছেলে মানুষ, ওনার 3 লাখ 3.5 লাখ পর্যন্ত এবছরে ওনার করমুক্ত। আর কর রেয়াত উনি প্রাপ্ত হবে না, তারপর আমরা কর রেয়াতের হিসাবটা আমরা দেখিয়ে দিব কিভাবে পায়। আর হচ্ছে রেয়াত পরবর্তী পদে কর, মানে রেয়াত অবশ্যই পাবে না, কারণ ওনার যেহেতু মোট কর শূন্য, সেহেতু উনি কোনো রেয়াত পাবেন না। আর ন্যূনতম কর হচ্ছে উনি তখনই দিবে যখন হচ্ছে ওনার আয়কর শূন্য হবে না। যখনই বেশি আসবে তখনই তাকে কর রেয়াত যুক্ত হবে, অথবা ন্যূনতম কর যেটা অঞ্চলভিত্তিক সেটা তাকে প্রদান করতে হবে। তো ওনার এখানে হিসাব হয়ে গেছে, এখানে সাবসাবমিটার রেগুলার কোনো কিছু পূরণ করার দরকার নেই। তো আমরা সরাসরি এখন হচ্ছে এগুলো পেজ অলরেডি হয়ে গেছে। ওনার বাসা ভাড়া দেন না, ওনার নিজস্ব বাসা নেই, কৃষিকাজের সাথে সম্পৃক্ত না, কৃষিকাজে তার আয় নেই। তারপর হচ্ছে ব্যবসাতে ওনার কোনো আয় নেই, তো এগুলো কিছু দিতে হবে না, জাস্ট শূন্য শূন্য দিয়ে রাখলেই হবে। করদাতা বাবুল সাহেবের এইখানে দেখেন কর রেয়াতের হিসাবটা যেটা আমরা ওখানে বাকি রেখে আসছি, যদিও বা ওনার হচ্ছে কর রেয়াত দাবি করতে পারবে না যেহেতু আয়কর শূন্য, তারপরও ওনার যে জীবন বীমা যদি আছে, তাহলে জীবন বীমাটা এখানে দিবেন। বছরে 60,000 টাকা উনি জীবন বীমা দেন। তারপরে উনি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড করেছেন 2,000 করে, 24,000 টাকার মতো উনি দেন। তো এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন তহবিল গোষ্ঠীতে যৌথ তহবিলে সে 1800 টাকা দেন। তারপরে এখানে যৌথ বিমাতে হচ্ছে 1200 টাকা দেন। তো এখানে দিয়ে দেন, অতিরিক্ত কিছু থাকলে এখানে লিখে যোগ করে দেবেন, ঠিক আছে। আমরা দেখেন অটোমেটিকলি 87,000 টাকা আসছে। হ্যাঁ, 87,000 টাকা। এখন এইটা কর রেয়াত, এই যে আমরা যে লিখছি কর রেয়াতের পরিমাণ, এটা কিভাবে আসছে? এটা হচ্ছে নিয়ম হচ্ছে 3টা। ট্যাক্সেবল ইনকামে 3%, ওই যে আমরা 2,80,000 ভেবেছিলাম ওর 3%, টোটাল রেয়াত, এই যে টোটাল যে রেয়াতের যে টাকাটা আসছিল, বিনিয়োগ যে আসছিল, টোটাল বিনিয়োগের 15%। এটা রেয়াত হবে না, সরি, এটা হবে বিনিয়োগ। বিনিয়োগ, বিনিয়োগ, টোটাল বিনিয়োগের, সরি এখানে বাংলা লেখা আসতেছে না, এখানে এই পেজটুকু আপনাদের প্রিন্টে আসবে না, এটা জাস্ট বোঝার জন্য দিয়ে রাখছে। এটা হচ্ছে বিনিয়োগের, টোটাল বিনিয়োগের 15%, রেয়াত না, বিনিয়োগের 15%, 15% এত হবে 27,000-এর 15% 13,000 আসবে। আর রুল 3 নম্বর হচ্ছে 10 লক্ষ টাকা। এখন এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটাই হবে কর রেয়াত। এই তিনটার মধ্যে কম হচ্ছে 8,400 টাকা। দেখেন এখানে 8,400 টাকা অটোমেটিক্যালি কর রেয়াতের ঘরে চলে আসছে। যদিও ওনার ট্যাক্স শূন্য, সেহেতু তাকে কোনো কর রেয়াত দেওয়া হবে না। তো বোঝার সাথে আমি এগুলো দেখাই দিলাম। ব্যক্তিগত ভরণ পোষণ এখানে আপনারা সর্বসাকল্যে একবারে সবার সাথে মানে গুরুত্বপূর্ণ যে খরচগুলো আছে আপনারা ওইভাবে দেখাই দিবেন, এখানে সর্বসাকল্য এইভাবে দেখাইতে পারেন। তো গুরুত্বপূর্ণ পেজ হলো শেষেরটা, দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে বাবুল সাহেবের এগুলো, এই যে করযোগ্য ইনকাম, কর অব্যাহত ইনকাম, টোটাল ইনকাম, ওনার আরো যদি দান বা কোথা থেকে গ্রহণ করে থাকে। 10-এর বীর নিয়ে আলোচনা করতেছিলাম। 10-এর বীর সম্পূর্ণভাবে দেখার জন্য আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের দায় ও বিবরণীগুলো এখানে দেখায় দিতে হবে। তো এখানে আমাদের আয় ছিল 2,80,000, কর অব্যাহতি আয় এখানে দেওয়া ছিল। তো সম্পূর্ণ হওয়ার পরে আমরা এখানে যেটা পেয়েছি যে বিগত বছরে ওনার যেহেতু কর দেওয়া ছিল, আর আয়কর রিটার্নে এখানে দেখানো ছিল মোট নিট সম্পদ 7,50,000। তো ক্ষতি
ও ব্যয় দেখানোর পর ওনার মোট সম্পত্তি হবে এবছরের শেষ ৯,৫৪,৫০০ টাকা। তো এখন এই সম্পদগুলো ওনার কোন কোন খাতে রয়েছে বা কোথায় আরও পরিসম্পদ রয়েছে সেগুলো দেখানোর ক্ষেত্রে ১০-এর বিতে সম্পূর্ণ বিবরণী দাখিল করতে হয়। সেটার কিছু নিয়ম আছে। অবশ্যই সকল গণকর্মচারী বলতে সরকারি কর্মচারীদেরকে দিতে হবে, এই ফর্মটি পূরণ করতে হবে। দেশে বিদেশে মোট সম্পত্তি ৪০ লক্ষর অধিক হইলে, আবার যাহার মোট সম্পত্তি ৪০ লক্ষ টাকার নিম্নে কিন্তু কোনো সময় মোটরযানের মালিক ছিল, সিটি কর্পোরেশন এলাকায় সম্পত্তি রয়েছে, এগুলো থাকলে তাকে অবশ্যই এই ফর্মটি, যেহেতু উনি বিভাগের আন্ডারে সরকারি কর্মচারী, তো তাকে অবশ্যই এগুলো দেখাইতে হবে। তো ওনার এগুলো দেখানো হয়ে গেছে। এখন সম্পত্তি, কৃষি সম্পত্তি, অকৃষি সম্পত্তি, অজানা, এখানে বন্টন হয়নি, এগুলো লিখে দিতে পারেন। কিন্তু কেউ যদি কোনো ক্রয়কৃত জমি থাকে এবং ক্রয়কৃত সম্পত্তির অর্জন মূল্যর সাথে যে ব্যয়গুলো থাকে সেগুলো এখানে দেখাই দিতে হবে। তো ওনার যদি কোনো সঞ্চয় স্কিম থাকে তো এখানে দেখাইতে পারবেন, প্রাইজ বন্ড। তারপরে উনি যদি কোনো বলে প্রভিডেন্ট ফান্ড থাকে, যেহেতু উনি প্রভিডেন্ট ফান্ডে ওখানে টাকা দেখানো হয়েছে, তো এখানে প্রভিডেন্ট ফান্ড দেখাই দিতে হবে। হ্যাঁ, সব কিছু মিলে ওনার এখানে যোগ হয়ে ৯,৯৫,৯৫,০০০ টাকা এখানে দেখানো হয়েছে। তো সর্বশেষ এখানে প্রিন্ট দেওয়ার পর প্রিন্ট অপশানে প্রেস করলে এখানে প্রিন্ট করবেন। প্রিন্ট করে যেখানে যেখানে সাইন শেষে সেখানে সাইন দিতে হবে। আর অবশ্যই আপনারা এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।